আসসালামু আলাইকুম। আজ থেকে ৬ দিন আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম যে জাহানারার অভিযোগের রাষ্ট্রীয় তদন্ত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটার থাম্বনেইলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি এই কথা বলতে বলতে ফেসবুকে প্রায় ৫ লক্ষ মানুষ এই ভিডিওটা অলরেডি দেখেছেন। আমি ক্রিকেট অ্যানালিস্ট, ক্রিকেটের ভেতরের বিষয়বস্তু নিয়ে কথা বলি, কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার মনে বেশ কিছু প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নগুলোর কারণে ওই ভিডিওটা আমি করেছিলাম এবং রাষ্ট্রীয় তদন্তটা করা উচিত এই কারণটা হচ্ছে অভিযোগটা যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে এসেছে, সুতরাং এই জায়গায় যখন ক্রিকেট বোর্ড তাদের মতো করে তদন্ত করবে সেখানে অবশ্যই ম্যানিপুলেশনের এক ধরনের আশঙ্কার জায়গায় কিন্তু থাকে। এবং দেখেন, বিপিএলে এত প্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং সে ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছে, সংবাদ মাধ্যমে কথা হচ্ছে, কিন্তু আলটিমেটলি বিপিএলের ওই অভিযোগের প্রেক্ষিতে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো অ্যাকশনও দেখতে পাইনি ক্রিকেট বোর্ডের। সো আলটিমেটলি ক্রিকেট বোর্ডের পার্টিকুলার তদন্ত নিয়ে এখানে ম্যানিপুলেশনের সম্ভাবনার জায়গাও থাকে এবং সেই জায়গা থেকে রাষ্ট্রীয় তদন্ত হওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি এখনও বলবো। এরই মধ্যে আমি আসলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে একটা প্রজ্ঞাপন আমরা দেখলাম, যে প্রজ্ঞাপনটা আসলে যুব ক্রীড়া মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদ তারা দিয়েছে এবং সেই প্রজ্ঞাপনটা হচ্ছে যে নারীদের প্রতি হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন প্রসঙ্গে। এখানে তারা যে বিষয়টা বলেছে তাদেরকে সাধুবাদ জানাতে হয় যে গত ৫৪ বছরের ইতিহাসে, বাংলাদেশের গত ৫৪ বছরের ইতিহাসে এই সংক্রান্ত নারীদের প্রতি এই ধরনের হয়রানি সংক্রান্ত কোনো নীতিমালা, কোনো অভিযোগ সেলের জায়গায় ছিল না। মানে এটা কিভাবে হতে পারে একটা দেশে? তারা যে বিষয়টা উল্লেখ করেছেন সেই বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ক্রীড়া ফেডারেশনে এরকম একটা সেল থাকবে, একটা উইং থাকবে, যেখানে যে কোনো নারী ক্রীড়াবিদ গিয়ে কমপ্লেইন করতে পারবে এবং যদি তারা সেই জায়গাটায় কমপ্লেইন করে কোনো কাজ না হয়, সেন্ট্রালি তারা জাতীয় ক্রীড়া পরিষদকে কমপ্লেইন করতে পারবে। অর্থাৎ এই জায়গাটায় বিষয়বস্তুটা হচ্ছে যে প্রত্যেকটা ফেডারেশন, শুধুমাত্র ক্রিকেট বোর্ড না, প্রত্যেকটা ফেডারেশনে একটা এরকম উইং থাকবে যে উইংটা অভিযোগ নেবে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, গেল ৫৪ বছরে এই রকমের কোনো কিছু ছিল না? মানে এটা যে ছিল না এটাই তো ভাবতে খুব অবাক লাগে। এরকম কোনো কিছু যে একটা ছিল না, এখন যখন এরকম কোনো কিছু একটা না থাকবে তখন তো যাদের নৈতিক অবক্ষয় আছে তারা অনেক বেশি মাত্রায় সুযোগ পেয়ে যাবে, আইনানুগভাবেই সুযোগ পেয়ে যাবে। এবং আবারও বলছে, যাদের নৈতিক অবক্ষয় আছে তারা আইনানুগভাবে সেই সুযোগটা পেয়ে যাবে। এবং আলটিমেটলি আবারও একটা কথা বলতে হবে যে যে কোনো একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তো আমরা বলতে পারবো না যে উনি দোষী। অভিযোগ প্রমাণ হওয়ার পরে আমরা বলতে পারবো দোষী। কিন্তু এই যে প্রসঙ্গের জায়গাটা, সেটা হচ্ছে অভিযোগটা করবে কোথায়? এখন তো জিনিসটা অনেক বেশি মাত্রায় আউটবার্স্ট করেছে, যে কারণে সবাই জানছে। কিন্তু এরকম কোনো কিছু যদি কারো মনের ভেতর থাকে বা কারো যদি এরকম কোনো প্রবলেম, কেউ যদি এরকম কোনো প্রবলেম ফেস করে থাকেন, তাদের তো একটা জায়গা লাগবে যেখানে গিয়ে বলার জন্য। সেটা বাংলাদেশের কোনো ক্রীড়া ফেডারেশনই এতদিন পর্যন্ত ছিল না। এটা খুব অবাক করা একটা বিষয় এবং এটা ব্যক্তিগতভাবে দেশের একজন নাগরিক হিসেবে আমাকে সত্যিকারের অর্থ অবাক করেছে। দেখেন, একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমি এর আগের ভিডিওটাতেও একটা রেফারেন্স দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তাদের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং সেই সঙ্গে তাদের ক্রিকেট বোর্ডের মিলে তারা একটা নীতিমালা প্রণয়ন করেছে, তারা একটা সেল গঠন করেছে যেই জায়গাটাতে ক্রিকেটাররা অভিযোগ দিতে পারে, যে জায়গাটায় ক্রিকেটারদের অভিযোগ দেওয়ার জায়গা আছে। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA এর ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা আছে যে কোনো ধরনের হ্যারাসমেন্টের এগেইনস্টে তারা সবসময় সোচ্চার এবং যে কোনো ক্রিকেটারের এই রাইট আছে WCA এর শরণাপন্ন হওয়া। তারা যে কোনো ধরনের মানসিক, শারীরিক কোনো হ্যারাসমেন্টের শিকার যদি হয়ে থাকেন তাহলে তারা সেই জায়গাটা করতে পারেন। দেখেন, ওয়ার্ল্ডের এত স্পোর্টস ফেডারেশন, এত কিছু আমরা জানি, আমরা দেখেছি, ওয়েবসাইটগুলোতে আছে। এটা থেকে গত ৫৪ বছরে আমাদের কারোর মাথায় এটা আসে নাই। ৫৪ বছরে কোনো ফেডারেশনের মাথায় এটা আসে নাই। ৫৪ বছরে এর আগে তো আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, এরশাদ সাহেবের আমল নিয়ে বাবা মার কাছে অনেক কথা শুনি। কারো আমলে এই ধরনের কোনো কিছু ছিল না। কেউই এই ধরনের কোনো কিছু মানে কোনো নীতিমালা করতে পারেন নাই বা কোনো সেল করতে পারেন নাই, কোনো উইং করতে পারেন নাই। এবং এগুলো উইং করতে পারেন নাই দেখে এখন তো ক্রিকেটের একটা বিষয় সামনে এসেছে। আবারও বলবো, অভিযোগ প্রমাণিত হলে দেন ওই পার্টিকুলার পার্সনদেরকে আমি দোষী বলতে পারবো। কিন্তু এই যে এই অভিযোগ তো ক্রীড়াঙ্গনের অন্যান্য সেক্টরে হওয়ার হামেশা আসে এবং সেগুলো নিয়ে আলটিমেটলি কোনো সলিউশন আসে না। তার পিছনে কারণটা হচ্ছে
আইনানুগভাবে ফর্মাল কোনো জায়গা এতদিন পর্যন্ত ছিল না। এনএসসিকে, জাতীয় ক্রীড়া পরিষদকে এই জায়গাটায় ধন্যবাদ জানাতে হয়। 54 বছরের ইতিহাসে ঠেকায় পড়ে হলেও তারা এই কাজটা করেছেন, ঠেকায় পড়ে হলেও এই কাজটা করেছেন। সো এই জায়গাটাতে তারা ধন্যবাদটা পাবেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে ইটস ভেরি অ্যালার্মিং, এবং এই ইস্যুগুলো থেকে যে কখনো নোটিস করা হয় নাই বা এই ইস্যুগুলোকে কখনো যে পাত্তা দেওয়া হয় নাই, এই ইস্যুগুলোকে কখনো গুরুত্ব দেওয়া হয় নাই, ইটস রিয়েলি ব্যাড। এই বিষয়টা আসলেই খুব মানে আমার কাছে মনে হয় যে আলোচনা হওয়ার মতো বিষয়। এবং বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। দেখেন, আমি আবারও বলি যে আমি মাঠের ক্রিকেট খেলার ভেতরের বিষয় নিয়ে অ্যানালাইসিস করি। আমি অ্যানালিস্ট, আমি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না, বা আমি মূলধারার জার্নালিজম করি না। অবশ্যই যারা সাংবাদিক আছেন, যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করছেন, তারা এই বিষয়গুলো আরও এগুলো নিয়ে কাজ করছেন। কিন্তু একজন নাগরিক হিসেবে আমার যে বেশ কিছু প্রশ্নের জায়গা, সেই প্রশ্নের জায়গাটা আমি এর আগেও আজ থেকে 6 দিন আগে আমি ব্যাক টু ব্যাক মনে দুইটা ভিডিওতে বলেছিলাম। কারণ ইটস ভেরি অ্যালার্মিং। আজকে কথাটা বলতে হলো এই কারণে, যেহেতু এনএসসি থেকে এই প্রজ্ঞাপনটা দেখেছি। সো এই যে বিষয়টা, এই নীতিমালাগুলো তো বা এই সেলগুলো তো পৃথিবীর সব দেশেই আছে, পৃথিবীর সব দেশে মেনটেন করা হয়। আমাদের দেশে আমরা এগুলোকে সিরিয়াসলি মেনটেন করি না কেন? একটা সিম্পল কথা বলে শেষ করি। আমি পবিত্র ওমরা পালন করতে গিয়েছিলাম এবং মক্কা নগরীতে আমি বড় শপিং মল যেগুলো দেখেছি, সবগুলো বড় শপিং মলে সেলার দেখেছি সব নারীদেরকে। হোটেলগুলোতে ম্যানেজারিয়াল পর্যায়ে আমি নারীদেরকে কাজ করতে দেখেছি। এয়ারপোর্টের ইমিগ্রেশনে আমি নারীদেরকে কাজ করতে দেখেছি। এখন ওই জায়গাটাতে কেউ কিন্তু নর্মাল টিজিংও করতে পারে না, কারণ ওইখানে কেউ নারীদেরকে টিজ করলে গর্দান যাবে, এই ধরনের নিয়ম আছে। সো যে কারণে ওইখানে কেউ এই ধরনের কাজ করতে পারে না, করার সাহস পায় না। জেদ্দাতে একটা মসজিদ দেখেছিলাম, আমাকে দেখাচ্ছিলেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন যে এই মসজিদের এখানে জুম্মার নামাজের পর খুব সম্ভবত গর্দান যায় যারা এই ধরনের অন্যায় করে বা এই ধরনের কাজ করে বা ন্যূনতম হ্যারাসমেন্টও করে। সো ওইখানে কিন্তু নারীরা নির্বিঘ্নে তাদের পেশা পরিচালনা করছেন। বাংলাদেশে একটা অনেক বড় প্রবলেম, শুধু আপনি খেলা বাদ দেন, আপনি কর্পোরেট সেক্টর বলেন, চাকরি ক্ষেত্রের যে কোনো জায়গাতে বলেন, এই সংক্রান্ত নীতিমালাগুলো যত বেশি প্রয়োগ করা হবে বা এই যে মনিটরিং সেল বা অভিযোগ সেলগুলো যত বেশি থাকবে, তত বেশি এই হ্যারাসমেন্ট থেকে আসলে নারীরা রক্ষা পাবে বা এই জায়গাটা একটা সিস্টেমের মধ্যে আসবে, যেটা আমি মক্কানগরীতে গিয়ে দেখে এসেছি। সো আলটিমেট ব্যাপার যে জায়গাটা আমার প্রশ্নগুলো এসেছে, যে কারণে সেই প্রশ্নগুলোর প্রেক্ষিতে আসলে এই ভিডিওটা করা। এখন ফ্যাক্টের জায়গা হচ্ছে যে যারা এই বিষয়গুলো নিয়ে ইনভেস্টিগেশন করছেন, ডেফিনেটলি আই এক্সপেক্ট যে সেই ইনভেস্টিগেশনগুলো ভালো হবে। এবং ওই যে তদন্তর কথা যে বলছিলাম, যে তদন্ত কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে, আই উইশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটিটা নিরপেক্ষভাবে করুক। যদিও আবারও বলবো যে এইসব ক্ষেত্রে খুব বেশি মানে ভরসা রাখা যায় না, কারণ এক বিপিএলের একটা এক্সাম্পলই তো আছে। বিপিএলেরটাই তো এখন পর্যন্ত খুব বেশি আসলে সামনে আসে নাই বা আমরা পাই নাই কোনো কিছু। সো আলটিমেটলি আমি আবারও বলবো যে এই ব্যাপারে বিতর্ক এড়ানোর জন্য সবসময় উচিত রাষ্ট্রীয় তদন্ত কমিটি গঠন করে, এবং সেটা যদি জাতীয় ক্রীড়া পরিষদ আজকে যে কাজটা করেছে, ভালো কাজ করেছে। এবং আমার কাছে মনে হয় যে, আমি জানি না জাতীয় ক্রীড়া পরিষদ এই জায়গাটা একটা ইনভেস্টিগেশন সেল বা তদন্ত কমিটি করতে পারে কিনা, তাদের নীতিমালায় আছে কি, নীতিমালা না থাকলেও নীতিমালায় ঢোকানো উচিত বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।